পৃষ্ঠা ৫৫। প্রবন্ধ বাঙ্গালা ভাষা, বয়াকার ওয়াঁগয় আকার লয়াকার। নিচে একটি ছোট বৃত্তের মধ্যে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। তার নিচে লেখা স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902। বাঁদিকে লেখা অ আ এই সমস্ত অক্ষর দিয়ে তার মধ্যে বর্ণমালা, আর লেখা চিনে নাও। জন্ম ও শৈশব 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি। শৈশবে বিবেকানন্দ বীরেশ্বর বা বিলে নামে পরিচিত ছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী বিবেকানন্দ। শিক্ষা জীবন। শৈশব থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান। মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে প্রেসিডেন্সি কলেজ ছেড়ে দিয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, বন্ধনীর মধ্যে বর্তমানের স্কটিশ চার্চ কলেজ, ভর্তি হন। এই প্রতিষ্ঠান থেকে 1884 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেন। তিনি আইন পড়তেও শুরু করেছিলেন, কিন্তু পিতার মৃত্যুর পর আর্থিক অনটন দেখা দেওয়ায় তাঁর আইন পড়া বন্ধ হয়ে যায়। ছাত্রজীবনে তিনি সাধারণ বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গীত ও ব্যায়ামেও যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও সন্ন্যাস গ্রহণ। নরেন্দ্রনাথ যখন FA ক্লাসের ছাত্র ছিলেন, তখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর পরিচয় হয়। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। 1887 খ্রিস্টাব্দের প্রথম দিকে নরেন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবিদিশানন্দ। পরবর্তীকালে 1893 খ্রিস্টাব্দে খেত্রির মহারাজা তাঁর বিবেকানন্দর নামকরণ করেন বলে শোনা যায়। পৃষ্ঠা 56। পরিব্রাজক রূপে ভারত ও বিশ্বভ্রমণ। 1890 খ্রিস্টাব্দে তিনি পরিব্রাজক রূপে, বন্ধনী শুরু, পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর বন্ধনহীন এক ধর্মীয় জীবন। এই সময় সন্ন্যাসীরা স্বাধীনভাবে স্থায়ী বাসস্থান ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান। বন্ধনী শেষ, ভারত ভ্রমণে বের হন। এই সময় তিনি একদিকে যেমন ভারতবর্ষ ও ভারতবাসীদের প্রত্যক্ষভাবে জানার চেষ্টা করেন, অন্যদিকে তেমনই নানান শাস্ত্র পাঠ করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য তিনি আমেরিকায় যান। সেখানে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি বিদেশিদের শ্রদ্ধা অর্জন করেন। বেশ কিছুকাল আমেরিকা ও ইউরোপে থাকাকালীন তিনি বিভিন্ন স্থানে বক্তৃতা দান ও আলোচনার মাধ্যমে ভারতীয় জীবন ও চিন্তাধারা সম্পর্কে বিদেশিদের ভ্রান্ত ধারণা দূর করতে সচেষ্ট হন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি স্বদেশে ফিরে এলে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। রামকৃষ্ণ মঠ স্থাপন। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর গুরু ভাইদের সহযোগিতায় তিনি বরানগরে শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপন করেন। 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের কার্য পরিচালনার কেন্দ্র হিসেবে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও দর্শন। স্বামী বিবেকানন্দ সমাজসেবার যে আদর্শ স্থাপন করেছিলেন তার তুলনা মেলা ভার। তার রচনা ও বক্তৃতায় দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সমাজসেবার অনুপ্রেরণা সঞ্চারিত হয়। তিনি মানুষকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক মুক্তির পথ অনুসন্ধান করেননি। তিনি বিশ্বাস করতেন, উদ্ধৃতি শুরু, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, দাড়ি উদ্ধৃতি শেষ। সাহিত্যকর্ম। স্বামী বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে
বহু গ্রন্থ রচনা করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, কর্মযোগা, রাজযোগা, জ্ঞানযোগা, ভক্তি যোগা প্রভৃতি। বাংলা সাহিত্যে চলিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। মহাপ্রয়াণ 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই স্বামী বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উৎস 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামী বিবেকানন্দ একটি চিঠি লেখেন। সেখান থেকে এই প্রবন্ধটি উদ্ধৃত হয়েছে। স্বামী বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে এটি সংকলিত হয়েছে। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার 6ষ্ঠ খণ্ডে এটি অন্তর্ভুক্ত হয়েছে। আমি ইন্টারনেট থেকে মূল চিঠিটি পাঠ করছি। বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ। বন্ধনী শুরু। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লেখেন তাহা হইতে উদ্ধৃত। দাঁড়ি বন্ধনী শেষ। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যাঁরা উদ্ধৃতি লোকহিতায় উদ্ধৃতি শেষ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যে দিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাফ, ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই, এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। প্যারাগ্রাফ। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে।
হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতের দিকে দেখো দিকি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটি উদ্ধৃতির মধ্যে। ব্রাহ্মণের সংস্কৃত দেখো। সবর্স্বামী, তালবস্য ব বয়শূন্য র, দন্তে শয়বফলা আকার ময় দীর্ঘই বয়শূন্য র। সবর্স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপবার চেষ্টা হয়। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে ড্যাশ উদ্ধৃতি শুরু, রাজা আসিত, উদ্ধৃতি শেষ, 3টি পরপর বিস্ময় চিহ্ন। আহা হা বিস্ময় চিহ্ন। কি প্যাচওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ওসব মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এলো। বাড়িটা না আছে ভাব, না ভঙ্গি, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রর কি ধুম! 3টি পরপর বিস্ময় চিহ্ন। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম! বিস্ময় চিহ্ন। সে কি আঁকা বাঁকা ডামাডোল ড্যাশ 36 নারীর টান, তাই রে বাপ! বিস্ময় চিহ্ন। তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। শেষ হলো এখানে মূল পাঠ। ফিরে যাচ্ছি টেক্সটে। বিষয় সংক্ষেপ। সংস্কৃত নির্ভর বিদ্যা শিক্ষায় বিদ্যানা সাধারণ মানুষদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে, অথচ বুদ্ধ থেকে চৈতন্য কিংবা রামকৃষ্ণ যাঁরাই লোকহিতের জন্য এসেছিলেন তাঁরা সাধারণ মানুষের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য এক দুরূহ এবং কৃত্রিম ভাষা তৈরি করে, অথচ চলিত ভাষায় যথেষ্ট শিল্প নৈপুণ্য হতে পারে। যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি তা থেকে উপযুক্ত ভাষা আর কিছু হতে পারে না। সে ভাষার নমনীয়তা জোর ইত্যাদি অন্য কোনো ভাষায় পাওয়া সম্ভব না। অথচ সংস্কৃতকে নকল করতে গিয়ে আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। বাংলাদেশে রকমারি ভাষা থাকলেও কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে বাংলা ভাষার ভিত্তি হিসেবে, কারণ এই ভাষা প্রাকৃতিক নিয়মে শক্তিশালী হয়ে উঠছে। এক্ষেত্রে ভাষা নিয়ে আমাদের এলাকাগত অহংকার বা দুর্বলতা ত্যাগ করতে হবে। ভাষা ভাবের বাহক, তাই ভাষার ভিত্তি যথাযথ হওয়া প্রয়োজন, না হলে বিপর্যয় ঘটতে বাধ্য। ব্রাহ্মণ, মীমাংসা ভাষ্য, মহাভাষ্য ইত্যাদির ভাষার সঙ্গে পরবর্তীকালের সংস্কৃত তুলনা করলে বিষয়টি স্পষ্ট হয়। এ ভাষায় শুধুই কৃত্রিমতা এবং আলংকারিকতা। দেশ বা জাতি যখন মৃতপ্রায় হয় তখন শুধু ভাষা নয়, সমস্ত শিল্পতেই অবক্ষয় দেখা যায়। বাইরের চেহারায় জাঁকজমক নিয়ে আসা হয়, কিন্তু অন্তরের ভাব হারিয়ে যায়।
ভাবহীনতা যে কোনো শিল্প সৃষ্টিকে প্রাণহীন করে তোলে। জাতীয় জীবন যদি শক্তিশালী হয় তাহলেই ভাষা, শিল্প, সঙ্গীতের পুনরুজ্জীবন ঘটবে। রসতাত্ত্বিক বিচার। স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষার রচনাটির আলোচনার কেন্দ্রে বাংলা ভাষা থাকলেও আলোচনার কয়েকটি অভিমুখ আছে। সংস্কৃত নির্ভরতা ও তার কুফল। প্রাচীনকাল থেকে আমাদের বিদ্যাচর্চা সংস্কৃত নির্ভর হওয়ার কারণে বিদ্বান এবং সাধারণ মানুষের মধ্যে বিরাট ব্যবধান তৈরি হয়েছে। পাণ্ডিত্য হয়েছে জটিল, লেখার ভাষা হয়েছে কিম্ভূত কিমাকার। সংস্কৃতের চাল অনুসরণ করার ফলে এক অস্বাভাবিক ভাষা তৈরি হয়েছে যা ভাব প্রকাশে অক্ষম। মুক্তির উপায়। চলিত ভাষা নির্ভরতাই মুক্তির একমাত্র পথ। যে ভাষায় মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় চিন্তা করি, তার শক্তি ও নমনীয়তা অনেক বেশি, তাই সেটাই হতে পারে আদর্শ শিল্প মাধ্যম। আদর্শ চলিত ভাষা। লেখকের মতে কলকাতার ভাষাই হতে পারে আদর্শ চলিত ভাষা, কারণ এই ভাষা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং বিস্তার লাভ করছে। যত যোগাযোগ ব্যবস্থা সুগম হবে তত কলকাতার ভাষা আরও গ্রহণযোগ্যতা পাবে। এই ভাষার সঙ্গে দেশের বৃহৎ অংশ যুক্ত হয়ে পড়ায় তা দেশ ও জাতির আত্মবিকাশের ভাষা হয়ে উঠেছে। নিজেদের স্থানিক স্বার্থকে অতিক্রম করে ভাষা গ্রহণে তাই বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে। ভাষার সংকটের কারণ সন্ধানে। দেশ বা জাতির যখন অধোগতি হয় সেই সময় ভাষাও সংকটের মুখোমুখি হয়। ভাব গভীরতার বদলে ভাষা বিশেষিত, সমাসবদ্ধ, আলংকারিক হয়ে ওঠে। যে কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রেই এই ঘটনা ঘটে, তাই জাতীয় জীবনে পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি। নামকরণ। বিষয়ভিত্তিক নামকরণের অসামান্য নিদর্শন বাঙ্গালা ভাষা প্রবন্ধটি। প্রথমত, এই প্রবন্ধে স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার সংস্কৃত নির্ভরতা এবং তার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে এই সংকট মুক্তির জন্য চলিত ভাষাকে অবলম্বনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। চলিত বাংলার শক্তি ও তার ইতিবাচকতা বিবেকানন্দের পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে। পৃষ্ঠা 57। দ্বিতীয় অংশে এই চলিত বাংলার ভিত্তি হিসেবে তিনি কলকাতার ভাষাকে গ্রহণের পক্ষে সওয়াল করেছেন। কলকাতার ভাষা তার নিজস্ব শক্তির জোরে যে সর্বজন গ্রহণযোগ্য হয়ে উঠতে চলেছে সে বিষয়ে বিবেকানন্দ নিশ্চিত প্রত্যয় ব্যক্ত করেছেন। আলোচনার শেষ পর্যায়ে আছে ভাবকে যথাযথ প্রকাশে ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা। ভাষা যেখানে ভাবহীন হয়ে যায় সেখানে আলংকারিকতা দিয়ে অভাব পূরণের চেষ্টা হয়। একটা দেশের অধোগতির সঙ্গে তার সঙ্গতিপূর্ণ। এভাবে সমগ্র প্রবন্ধ জুড়ে লেখক বাংলা ভাষার সমস্যা, সম্ভাবনার স্বরূপকে নানা দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেছেন। তার অভিনিবেশের কেন্দ্রে রয়েছে বাংলা ভাষা। এই কারণে প্রবন্ধের নাম বাঙ্গালা ভাষা অত্যন্ত যথাযথ হয়েছে বলে মনে হয়। জানার আকাশ। বাঙ্গালা ভাষা প্রবন্ধের রচয়িতা স্বামী বিবেকানন্দ। বাঙ্গালা ভাষা প্রবন্ধের উৎস গ্রন্থ ভাববার কথা। বাঙ্গালা ভাষা প্রবন্ধটি মূলত উদ্বোধন পত্রিকার সম্পাদককে লেখা স্বামী বিবেকানন্দের একটি চিঠি। চিঠিটির রচনাকাল 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। চিঠি বা পত্র লেখনের স্থান আমেরিকা। বাঙ্গালা ভাষা প্রবন্ধের নামকরণ বিষয়ভিত্তিক। বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরিকারী ভাষা সংস্কৃত। নমনীয়তা ও কমনীয়তা যে ভাষায় বিদ্যমান চলিত ভাষা। বাঙ্গালা ভাষা প্রবন্ধে স্বামীজির পর্যবেক্ষণের বিষয় চলিত ভাষার নিজস্ব শক্তি। চলিত বাংলার ভিত্তি হিসেবে প্রাবন্ধিকের মতযোগ্য ভাষা কলকাতার ভাষা। প্রাকৃতিক নিয়ম ও নিজস্ব শক্তির জোরে সর্বজন গ্রহীত ভাষা কলকাতার ভাষা। বুদ্ধদেবের লোকশিক্ষা দানের ভাষা পালি। বাঙ্গালা ভাষা প্রবন্ধে উল্লিখিত লোকহিতায়
আশা মহান পুরুষ বুদ্ধদেব, শ্রীচৈতন্য এবং রামকৃষ্ণ। সংস্কৃত ভাষার চাল গদাই লস্করি। প্রাবন্ধিকের মতানুযায়ী ভাষা উন্নতির প্রধান উপায় লক্ষণ। বেদ এর সঙ্গে যুক্ত যজ্ঞের সঠিক অনুষ্ঠান পদ্ধতি ব্রাহ্মণ। মীমাংসা ভাষ্য এর রচয়িতা সবরস্বামী। মহাভাষ্য এর রচয়িতা পতঞ্জলি। আচার্য শঙ্করের পরিচিতি দার্শনিক হিসেবে। রাগ, দুঃখ, ভালোবাসা প্রকাশের ভাষা চলিত ভাষা। সাধারণ খেটে খাওয়া মানুষের ভাষা চলিত ভাষা। শ্লেষ হল শব্দালঙ্কার। ভরত ঋষি একজন ভারতীয় ঋষি। পড়া চলছে পরের ফাইলে।